সারা বিশ্ব যখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে আমার নিজ জন্মভূমি বাংলাদেশের দিকে যদি তাকাই, তাহলে সেই একই দৃশ্য। বাংলাদেশ নিয়ে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের অনেক ইতিহাস, ঐতিহ্য আছে। 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশের বিভক্তির মূলে ভারত যে সহযোগিতা করেছিল, সেটা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয়। সেটা মূলত তাদের নিরাপত্তার জন্যই তারা এই সহযোগিতা করেছিল। কিন্তু সহযোগিতার নামে তারা যে লুটপাট চালিয়েছিল, সেটার হিসাবও আজও কেউ মিলাতে পারে না। তার কারণ হচ্ছে 71-এর ইস্যু, এটা একটি মারাত্মক ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। স্বাধীনতার এই 54 বছরে এই 71 নিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্তি বা ফাটল সৃষ্টি করার জন্য, একটা অস্থিরতা জিইয়ে রাখার জন্য যা যা করার দরকার তার সবটুকুই কিন্তু করে যাচ্ছে। 71-এর ভূমিকা কার কীরকম ছিল সেটা ইতিহাস সাক্ষী দেয়। জেনারেল এম.এ.জি. ওসমানী, তিনি কেন সেদিন আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিলেন না, সেটাও বিতর্কিত। এক একজন এক এক রকমভাবে বলতে চায়, কিন্তু সঠিক ইতিহাস যেটা, সেটা কিন্তু চিরদিন সঠিকই থাকবে। যে ওসমানী পাকিস্তান মিলিটারিতে অত্যন্ত চৌকুশ একজন অফিসার ছিলেন। তিনি শুধু পাকিস্তান না, তিনি ব্রিটিশ মিলিটারিতে ছিলেন। কিন্তু 1947-এ যখন পাকিস্তানের জন্ম হলো, তখন পাকিস্তান মিলিটারিতে তিনি ছিলেন। এমনকি 1771-এ লিবারেশন ওয়ার যখন শুরু হলো, তখন কিন্তু এই স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব তার গাড়েই চাপিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে যে মানুষটির নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই মানুষটি অবহেলিত থেকে গেল। এর পেছনের কারণটা কি, তাও ইতিহাস সাক্ষী দেয়। ভারতের অবস্থান কি ছিল? 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের নরেন্দ্র মোদীর পোস্ট দেখে বলার কোনো ভাষা আমার নেই। যেভাবে পোস্ট করেছে, সেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে। সেটা নাকি পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল। এটা কি সঠিক? শুধু এটা করে ক্ষান্ত হয়নি তো তারা। এই বিগত আওয়ামী লীগের দুঃশাসন আমলে তারা বুক চেতিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার ছিল তার সবই তারা করেছে। কিন্তু মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে যা হয়, শেখ হাসিনার পরিণতি ঠিক সেটাই হয়েছে। কেউ তাকে টিকিয়ে রাখতে পারেনি, ভারতও পারেনি। কিন্তু ভারত যেটা পেরেছে বা করতে পারছে বা করতে পারবে, সেটা হচ্ছে এই ওসমান হাদি, যে এদেশের মানুষের কথা বলে, যে এদেশের মানুষের অধিকারের কথা বলে, যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, যে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলে, সেই মানুষটাই হচ্ছে হাদি। এই হাদির মতো যারা জুলাই আন্দোলনের যারা নেতৃত্বে আছে, তাদের পরিণতিও সেরকম আভাস দিচ্ছে। ভারত কখনোই চাচ্ছে না এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, এই বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাক, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা পাক। সেটা কিন্তু ভারত চায় না। এই হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর জন্য যা যা করার দরকার তার সব চেষ্টাই করেছিল, কিন্তু এদেশের মানুষ সেটা মেনে নিতে পারেনি। এখন এই হাসিনাকে দিয়ে তারা বিভিন্ন ভিডিও বার্তা পাঠায়, বিভিন্ন ভিডিও বার্তা পোস্ট করে বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অস্থিরতা, হত্যা,
হত্যার ষড়যন্ত্র, হত্যার পরিকল্পনা, হত্যার নির্দেশ সব কিছুই সে দিয়ে যাচ্ছে। অথচ ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে। হাজার হাজার এই আওয়ামী লীগ দুঃশাসনের, আওয়ামী লীগের অপশাসনের নেতৃত্বে যারা ছিল তারা সবাই ভারতে আছে। ভারতের সরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি সৃষ্টির পায় তারা করছে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ফাঁস হয়েছে তাতে তারা ভীষণ মারাত্মক পরিকল্পনা নিয়ে তারা মাঠ সাজিয়েছে, গুটি সাজাচ্ছে। যার প্রথম টার্গেট এই ওসমান হাদি। এই ওসমান হাদির পরে হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহর ব্যাপারে ভারতের এক কর্নেল রিটায়ার্ড, সে যে স্ট্যাটাস দিয়েছে, সে বলেছে সেকেন্ড টার্গেট এই হাসনাত আবদুল্লাহ, এবং তার গাড়ে গুলি না করে তার মাথায় গুলি করতে হবে, এভাবে বলতেছে। আমরা কোন দেশে বসবাস করছি, আর আমরা বিগত 15 বৎসর কোন সরকারের অধীনে ছিলাম, আর সেই সরকার কার ইশারায় রাষ্ট্র পরিচালনা করেছে সেটা জনগণ সবাই বুঝতে পারছে। বিষয়টা হচ্ছে হাসনাত আবদুল্লাহ কি বলেছিল। হাসনাত আবদুল্লাহ বলেছিল ভারতের মাটিতে বসে আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশে কার্যক্রম করার যত ধরনের সহযোগিতা সেগুলো যদি ভারত করে থাকে এবং ভারত তাদেরকে শেল্টার দিয়ে থাকে, তাহলে কিন্তু আমরাও এর বদলা নেব, আমরাও শান্তিতে থাকতে দিব না। এটা তো ঠিক, ইট মারলে পাটকেল ছুটতে হয়। তাহলে এই কথা বলা কি তার অপরাধ হয়ে গেছে? এই কথা বলাতে আসামের মুখ্যমন্ত্রী বলছে পারমাণবিক বোমা তাদের আছে, তারা পারমাণবিক বোমার হুঁশিয়ারি দিচ্ছে। মনে রাখতে হবে, পিঁপড়ার কাছে হাতিও হার মানে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। পারমাণবিক বোমা থাকলেই যে সবকিছু হয়ে যাবে এটা কিন্তু, যদি এই ধরনের কোনো পরিকল্পনা থেকে থাকে, এই ধরনের কোনো দুঃসাহস দেখাতে চায়, তারা যদি এরকম কোনো দুঃসাহস দেখাতে চায়, তাহলে সেটা তাদের জন্য হিতে বিপরীত হবে। এই বাংলাদেশকে অস্থিতিশীল কারা করছে, কাদের ইন্ধনে হচ্ছে, এই পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেটা সবাই জানে, তদন্তে বেরিয়ে এসছে। সেখানে ভারত জড়িত, ভারতে ইন্ধনে এবং ভারতের পরিকল্পনায় সেটা বাস্তবায়ন হয়েছে এবং সেটা ঘটিয়েছে, এবং কেন ঘটিয়েছে সেটাও কিন্তু সেই তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে ভারত কোনো দিন কোনো সময় চাইবে না এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাক। কিন্তু কেউ কাউকে কোনো স্বাধীনতা তুলে দেয় না, হাতে তুলে দেয় না। স্বাধীনতা অর্জন করে নিতে হয়, স্বাধীনতা রক্ষা করতে হয়। বাংলাদেশের এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। পেটে ভাত থাকুক বা না থাকুক, আপনি যদি শক্তিশালী হতে চান, আপনি যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, অবশ্যই আপনাকেও সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে। আপনার পেটে ভাত না থাকুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে শক্তিশালী করতে হবে। যুদ্ধ বিমান, অন্যান্য সরঞ্জামাদি, অন্যান্য যুদ্ধ সরঞ্জামাদি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলা করার জন্য যা যা দরকার, না খেয়ে পেটে পাথর বেঁধে হলেও সেই অস্ত্রগুলো কিনতে হবে, সেই বিমান কিনতে হবে, সেই যুদ্ধ সক্ষমতা রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের কিন্তু পিছু হটার আর সময় নেই। আমাদের দেয়ালে পিঠ টেকে গেছে। হয় মরতে হবে, না হয় বাঁচতে হবে। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে। সবাইকে ধন্যবাদ।